আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ দুজনের সম্পর্কই ছিল বড় মধুর। সম্পর্কের সূচনা 1895-96 সালে। অতুল প্রসাদ ব্যারিস্টার হয়ে বিলেত থেকে ফিরে কলকাতায় এলেন। সেই সময় তখন অতুল প্রসাদ কত হবেন? 21 বছর। সরলা দেবী পরিচয় করিয়ে দেন অতুল প্রসাদের সঙ্গে রবীন্দ্রনাথের। এই সম্পর্কের সূচনা। রবীন্দ্রনাথের প্রতি অতুল প্রসাদের ছিল অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা। রবীন্দ্রনাথের ডাকে সর্বদাই সাড়া দিয়েছেন অতুল প্রসাদ। একবার হিমালয় থেকে ফেরার পথে রবীন্দ্রনাথ রামগড় পাহাড়ে এসে কিছুদিন রইলেন এবং সেই সময়ে অতুল প্রসাদকে লিখলেন, গ্রীষ্মের আতিশয্যে সকলেই মেঘের জন্য লালায়িত। আমি ভাবিতেছি অতুল কবে আসিয়া আমাদিগকে স্নিগ্ধ করিবেন। অতুল প্রসাদ কবি সঙ্গ সুখের স্বপ্নে বিভোর হয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রামগড়ে। কবি স্বয়ং তাকে নিমন্ত্রণ জানিয়েছেন। অতুল প্রসাদ আনন্দে আত্মহারা। সেখানে রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ ও দীনেন্দ্রনাথ একত্রিত হওয়ায় এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা রথীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতি থেকে এই তথ্য পাই। এই পর্বে শুনব রামগড় পাহাড়ের সেই গল্প। বলবেন আমাদের বন্ধু শিমুল সেন। ভিখারে সাজায় কি রঙ্গ তুমি করিলে, হাসিতে আকাশ ভরিলে। এরে ভিখারে সাজায় কি রঙ্গ তুমি করিলে। পথে পথে ফেরে দাঁড়ে দাঁড়ে যায়, ঝুলি ভরে রাখে যাহা কিছু পায়। পথে পথে ফেরে দাঁড়ে দাঁড়ে যায়, ঝুলি ভরে রাখে যাহা কিছু পায়। কতবার তুমি পথে এসে হায় ভিখার ধন হরিলে। এরে ভিখারে সাজায় কি রঙ্গ তুমি করিলে। ভেবেছিল চিরকাঙাল সেই ভুবনে, কাঙাল মরণে জীবনে। ভেবেছিল চিরকাঙাল সেই ভুবনে, কাঙাল মরণে জীবনে। ওগো মহারাজা বড় ভয়ে ভয়ে দিন শেষে
সাজায় কি রঙ্গ তুমি করিলে হাসিতে আকাশ ভরিলে এরে ভিখারি সাজায় কি রঙ্গ তুমি করিলে। নমস্কার। আজকের এই পর্বে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ও রামগড় পাহাড়ের গান। ঘটনাটা শুরু হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে একদিন রথীন্দ্রনাথ ঠাকুর নৈনিতালের কাছে রামগড় পাহাড়ের ওপর একটি বাগান বাড়ি কেনার পরিকল্পনা করলেন। বাড়িটির নাম অনেকটা বিলিতি চালের। তার নাম ছিল স্নো ভিউ। আপেল, পেয়ারা, পিচ, খোবানি, আখরোটে সাজানো সুদৃশ্য বাগান ছিল তার সঙ্গে। জমির আয়তন ছিল প্রায় 300 বিঘে। এই বাড়িটি ছিল কাঠগুদাম থেকেও 16 মাইল দূরে। 16 মাইলের লম্বা পাকদণ্ডী পথ অতিক্রম করতে হতো সেই স্নো ভিউতে পৌঁছানোর জন্য। বাড়ির সামনে সারাক্ষণ ঝলমল করছে বরফের পর্বতশ্রেণী। এসব দেখেই স্নো ভিউ কেনা হয়ে গেছিল। রবীন্দ্রনাথের অবশ্য স্নো ভিউ নামটা বিশেষ পছন্দ হয়নি। তিনি নতুন নাম রাখলেন বাড়িটার হৈমন্তী। বছরখানেক পর 1914 সালে শান্তিনিকেতন আশ্রমের গ্রীষ্মাবকাশে অর্থাৎ গরমের ছুটিতে মে মাসের প্রথম দিকে রবীন্দ্রনাথ রামগড়ে সফর করলেন। সঙ্গে ছিলেন পুত্রবধূ প্রতিমা দেবী এবং কন্যা মীরা দেবী। রথীন্দ্রনাথ অবশ্য তখন রবীন্দ্রনাথের সঙ্গে ছিলেন না। তিনি ঘুরে বেড়াচ্ছেন হিমালয়ে। তাঁর সঙ্গে ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং মুকুল দে। তিনি ফিরে এসে দেখলেন হৈমন্তী বাড়ি জমজমাট। সেখানে রয়েছেন লখনৌ থেকে আসা অতুল প্রসাদ সেন। পরে যোগ দিয়েছিলেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যাপক, যিনি পরবর্তীকালে সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে আসবেন আশ্রম গঠনের কাজে, সেই চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রিউস। প্রথম যে গানটি আমরা শুনলাম সেই এরে ভিখারি সাজায় কি রঙ্গ তুমি করিলে, স্বপ্না ঘোষালের কণ্ঠে। গানটি এই হৈমন্তীতে বসেই মেধেছিলেন রবীন্দ্রনাথ। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে।
আগেই বলেছি, গানে এবং কথায় আশ্চর্য গীতিময় হয়ে উঠেছিল হৈমন্তীর পরিবেশ। রবীন্দ্রনাথ এখানে সামান্য সময়কালের মধ্যে, অর্থাৎ 1914 সালের 14ই মে থেকে 8ই জুনের মধ্যে অসংখ্য গীতিকবিতা রচনা করলেন। তিনি এই পর্বে রচনা করেছিলেন গীতিমাল্যর 9টি গীতিকবিতা, যার মধ্যে সুরসংযোগে গান হয়ে উঠেছিল 6টি। গীতিমাল্যর 102 থেকে 110 ক্রমসংখ্যক মোট 9টি গীতিকবিতা রামগড়ে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। এর মধ্যে 3টে সুর হয়নি। প্রথমত, গান গেয়ে কে জানায় আপন বেদনা, কোন সে তাপস আমার মাঝে করে তোমার সাধনা, এই গীতিকবিতাটি। দ্বিতীয়ত, আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে পূজার ছায়ে, এই গীতিকবিতাটি। এবং তৃতীয়ত, আমার প্রাণের মাঝে যেমন করে নাচে তোমার প্রাণ, আমার প্রেমের তেমনি তোমার প্রেমের বহুক না তুফান, এই গীতিকবিতাটিও। জানা যায় এই সময় দেশকর্মী ও সঞ্জীবনী পত্রিকার কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুমুদিনীর বিয়ে উপলক্ষে একটি গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। সেটি ছিল এরকম: দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে, দুজনের হৃদয়ে আজি মিলুক নারী মিলন ছায়। যদিও এই গানটি সুরসন্ধানহীন। এতক্ষণ যে গানটি আমরা শুনলাম পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে, চরণ ধরিতে দিও গো আমারে, সেই গানটি এই রামগড় পাহাড়ের কোলে বসেই লেখা, হৈমন্তীতে বসেই লেখা অন্যতম একটি গীতিকবিতা। আর এবার যে গানটি আমরা শুনব, রামগড়ের প্রকৃতি যেন সেই গানের সঙ্গে মিশে রয়েছে। আকাশে দুই হাতে প্রেম বিলায়ে ওকে, গানটি গেয়েছেন এনাক্ষী চট্টোপাধ্যায়। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। গাছেরা ভরে নীল সবুজ পাতায় ধরণী ধরে নিল আপন মাথায়, গাছেরা ভরে নীল সবুজ পাতায় ধরণী ধরে নিল আপন মাথায়, ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল একে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রু ধারায় পড়ল গলে, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রু ধারায় পড়ল গলে। সে যে ওই বিধির নবী
আগেই বলেছি, হৈমন্তীর পরিবেশ গানে এবং কথায় হয়ে উঠেছিল আশ্চর্য রকম গীতিময়। এক্ষেত্রে রথীন্দ্রনাথের জবানি থেকে খানিকটা বলার লোভ সামলাতে পারছি না। রথীন্দ্রনাথ লিখেছেন, সবচেয়ে জমিয়ে দিল গান, গায়কের ত্রহস্পর্শ। এক জায়গায় বাবা, অতুল প্রসাদ ও দীনেন্দ্রনাথ। হৈমন্তীতে গানের ফোয়ারা ছুটল। বাবা অন্য কাজ ছেড়ে প্রতিদিন নতুন গান রচনা করে তাতে সুর দিতে লাগলেন। দীনেন্দ্র কাছে রয়েছেন, বাবা নির্ভয়, সুর হারিয়ে যাবে না, তাকে একবার নতুন সুর শোনালেই সে মনে রাখবে। তাই মনের আনন্দে বাবা গান মারতে লাগলেন। রথীন্দ্রনাথ আরও লিখেছেন, নতুন গান কি বাধা হয়েছে শোনবার জন্য সকলে উৎসুক হয়ে বসে থাকি। অতুলবাবুর আগ্রহ সবচেয়ে বেশি। তিনি বাবাকে অনুরোধ করলে বাবা দীনেন্দ্রের দিকে তাকিয়ে বলেন, তোকে কাল যেটা শেখালুম তুই গেয়ে দে না, আমার কি ছাই এখন মনে আছে? দীনেন্দ্র গান ধরেন, একটা শেষ হলে আর একটা। অতুল প্রসাদের তবু তৃষ্ণা মেটে না। নতুন গান শেষ হলে পুরনো গান থেকে গাইতে বলেন তার যেগুলি বিশেষ ভালো লাগে। বাবা তখন অতুল প্রসাদকে বলেন, তোমার আশ তো মিটল, এখন আমাদের আশও মেটাও, আমরা এবার তোমার গান শুনি। অতুল প্রসাদ তখন তাঁর মিষ্টি গলায় গানের পর গান গেয়ে যান। বনমালী যতক্ষণ না খেতে যে হবে বলে সভা ভেঙে দেন, ততক্ষণ গান আর বন্ধ হয় না। অতুল প্রসাদ সেই সভায় কি গান গেয়েছিলেন তার তো কোনো নির্দিষ্ট সাক্ষ্য নেই, তবে আমরা আমাদের কল্পনা খাটিয়ে একটা আন্দাজ করে নিতে পারি। হয়তো সেই গানটি ছিল, এবার যে গানটি আমরা চালাতে চলেছি সেটি সুশীল চট্টোপাধ্যায়ের কণ্ঠে অতুল প্রসাদের একটি গান, মনপথে এলো বনহরিণী, এ কি মনোহারিণী? পথে এলো বনহরিণী, এ কি মনোহারিণী, তার সজল কাজল আঁখি, কেন তা নাহি জানি, কেন তা নাহি জানি। মন পথে এলো বনহরিণী, পথের বাঁশরি শুনি কি পথহারা, পথের বাঁশরি শুনি কি পথহারা, থাকি থাকি তাই চকিত দুটি তারা, কার চাহ তুমি বন বিহারিণী, কার চাহ তুমি বন বিহারিণী। কেন তা নাহি জানি, কেন তা নাহি জানি, মন পথে এলো বনহরিণী। থিরয়ে কি বঙ্কিম ভঙ্গি, আছে কি প্রাঙ্গণে তব প্রেম সঙ্গী। থমকি থিরয়ে কি বঙ্কিম ভঙ্গি, আছে কি প্রাঙ্গণে তব প্রেম সঙ্গী। কোথা যুথ তব কোথা বনু শালিনী, কোথা যুথ তব কোথা বনু শালিনী। আইলে হে থায় জেনে কি পথ ভুলি, বন ছাড়ি কেন মন বিষাদিনী, বন ছাড়ি কেন মন বিষাদিনী। কেন তা নাহি জানি, কেন তা নাহি জানি, মন পথে এলো বনহরিণী, এ কি মনোহারিণী, তার সজল কাজল আঁখি,
কেন তা নাহি জানি, কেন তা নাহি জানি, মন পথে এলো বনহরিণী। রামগড়ে অবশ্য যথেষ্ট মজার ঘটনাও ঘটেছিল। রথীন্দ্রনাথের জবানে জানা যায়, হৈমন্তী বাড়ির ছাদ দিয়ে এক জায়গায় জল পড়ত। সেটাকে মেরামত করার জন্য একজন মিস্ত্রিকে আনা হয়েছিল। তার শরীর কাঁপত সবসময়। রথীন্দ্রনাথ অবাক হয়ে গেছিলেন। তিনি তাকে নিয়ে গেছিলেন তাঁর বাবার কাছে। রবীন্দ্রনাথ তার সঙ্গে কথা বলে বুঝতে পারেন তার এই রোগ জন্মাবধি। রথীন্দ্রনাথ লিখছেন, বাবা আমাকে বললেন এ ব্যামোর হোমিওপ্যাথি একটা ওষুধ আছে, বইতে পড়েছি, তবে সারবে কিনা জানি না, আমি কখনো ব্যবহার করিনি। তিনি ওষুধ দিলেন এবং দিন কয়েক বাদে মিস্ত্রি যখন কাজ করতে এলো তার ব্যামো সম্পূর্ণ সেরে গেল। এরপর আশ্চর্যজনকভাবে প্রতিদিন রোগী আসতে থাকলেন। সকালবেলায় রথীন্দ্রনাথ বলেছেন, বাবাকে রীতিমতো ডিসপেন্সারি খুলে বসতে হলো। মুখে মুখে রটে গেছে চিকিৎসকের যশ। স্থানীয় পোস্টমাস্টার বাবু তাতে ইন্ধন জুগিয়েছেন, কেননা রবীন্দ্রনাথকে তো কলকাতা বিশ্ববিদ্যালয় তার দিন কয়েক আগেই সম্মানিত করেছিল ডক্টর উপাধিটি দিয়ে। ওই চিঠির খামের ওপর ডক্টর উপাধিটির উল্লেখ দেখে তারা রবীন্দ্রনাথকে ডাক্তার ঠাউরেছিলেন। সে যাই হোক, আবারও ফিরে আসি আমাদের গানের গল্পে, অতুল প্রসাদের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপচারিতায়। সে আলাপচারিতা চলত এবং একদিন অতুল প্রসাদ রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন, আপনি কাল যে সুরটি গুনগুন করছিলেন তা আমার বড় ভালো লাগছিল শুনতে। গান বাঁধা নিশ্চয়ই হয়ে গেছে, ওই গানটি আমাদের শুনিয়ে দিন। রবীন্দ্রনাথ তখনও গানটি দীনেন্দ্রনাথকে শেখাননি, শোনাননি, তাই নিজেই গাইলেন তিনি। এ এক আশ্চর্য গানের জন্মকথা। গানটি এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। গানটি গাইলেন অতুল প্রসাদের সামনে। অতুল প্রসাদ অভিভূত হয়ে পড়লেন। বাবাকে গানটি বারবার গাইতে বললেন, লিখেছেন রথীন্দ্রনাথ। রথীন্দ্রনাথ আরও বলছেন, যতবার গাওয়া হয় তাঁর কিছুতেই তৃপ্তি হয় না, আর একবার শোনার জন্য আকুল হয়ে পড়েন। এই গানটি এখন রইল চিন্ময় চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যুগ্ম কণ্ঠে। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব। এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে। এই জনমে
কাটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই লগিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এই লগিনু সঙ্গ তব। তবে পুরোটাই এরকম আলো ঝলমলে ছিল না। রবীন্দ্রনাথ পরবর্তীকালে কলকাতায় এসেও রথীন্দ্রনাথকে কতগুলি চিঠি লিখেছিলেন। তার মধ্যে রামগড়ে থাকাকালীন তার মানসিক বিষাদের কথা জানা যায়। রথীন্দ্রনাথ তাঁর জবানে তো লিখছেনই যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ বাধবার আগে থেকেই রবীন্দ্রনাথের মন বিচলিত হয়েছিল। তাঁর এই সময় কাজ ছিল নিয়মিত ইংরেজি কবিতার বাংলা তর্জমা করে যাওয়া এবং উল্টোটাও। তবু একটা আশ্চর্য অস্বস্তি তাঁকে কুরে কুরে খাচ্ছিল। বিভিন্ন কবিতার মধ্যে তাঁর এই মনোভঙ্গির পরিচয় পাওয়া যায়। বলাকার 2, 3 এবং 4 ক্রমসংখ্যক কবিতায় এর প্রতিফলন ঘটেছে। কবিতা তিনটার নাম ছিল যথাক্রমে সর্বনেশে, আহ্বান এবং শঙ্খ। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, 4-5টি কবিতা রামগড়ে থাকতে লিখেছিলাম। তখন আমার প্রাণের মধ্যে একটা ব্যথা চলছিল এবং সে সময় পৃথিবীময় একটা ভাঙাচোরার আয়োজন হচ্ছিল। অ্যান্ড্রুজ সাহেব এই সময় আমার সঙ্গে ছিলেন। তিনি আমার তখনকার মানসিক অবস্থার কথা জানেন। তার মনের মধ্যে একটা আশ্চর্য উৎকণ্ঠা, অস্বস্তি, অমঙ্গল ঘটার আশঙ্কাও হয়তো। রবীন্দ্রনাথ যখন লেখেন, তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, তার পরের লাইন, বাতাস আলো গেল মোরে এ কিরে দুর্দৈব, সেখানেই এই উৎকণ্ঠার কথা ভালোভাবে বোঝা যায়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মনে হয়েছিল যে আমরা মানবের এক বৃহৎ যুগসন্ধিতে এসেছি, এক অতীত রাত্রি অবসান প্রায়। মৃত্যু, দুঃখ, বেদনার মধ্য দিয়ে বৃহৎ নবযুগের রক্তাভ অরুণোদয় আসন্ন। সেজন্য মনের মধ্যে অকারণ উদ্বেগ ছিল। রামগড়ের এই আশ্চর্য পরিবেশে এই দুঃস্বপ্ন অগ্রাহ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু তার বহু গানের মধ্যে এই প্রতিফলন ঘটেছিল। তার একটি আমরা শুনব মায়া সেনের কণ্ঠে। গানটি সন্ধ্যা হলো গো। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো বুকে ধরো, অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো মা, ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ছড়া
ঘিরে আমায় চুমি কেবল তুমি আমার বলে যায় আছে মা তোমার করে সকল হর সন্ধ্যা হলো গো মা সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হলো গো মা। অবশ্য এই দোলাচলের জন্যই রবীন্দ্রনাথের দরকার ছিল রামগড়কে। তিনি একটা সময় রামগড়ে পৌঁছে অ্যান্ড্রিউসকে চিঠিতে লিখেছিলেন, ঠিক যে জায়গাটি সবচেয়ে প্রয়োজন আমার, সেখানেই আমি এসে পড়েছি। শেষে লিখেছিলেন, আমার জীবন পূর্ণ হয়ে গেছে, তা আর ভগ্ন বা খণ্ডিত নয়। শেষ পর্যন্ত আমি পরম আনন্দিত ঘোষণা ছিল রবীন্দ্রনাথের। আশঙ্কা, দোলাচল এবং তাকে শেষ পর্যন্ত উত্তীর্ণ করতে পারার এই আশ্চর্য অভিযাত্রা সাক্ষ্য দিয়েছে তাঁর রামগড়ের দিনগুলি। তাঁরা কথা বলতেন আখরোট গাছের তলায়, বাগানের এক প্রান্তে রাখা গুহার সামনে যে আখরোট গাছ ছিল। রথীন্দ্রনাথের জবানে জানা যায় তখনও পর্যন্ত রবীন্দ্রনাথের গান গাওয়ার আশ্চর্য সুন্দর গলাটি বহাল ছিল। ঘরের বাইরে উন্মুক্ত আকাশের নিচে বসে তিনি গান গাইতেন। তার গানে গাছপালা পাহাড় যেন কেঁপে উঠত। দূরে দাঁড়িয়ে থাকত কেদারনাথ, বদ্রীনাথ, নন্দগিরি, পঞ্চচুল্লী, হিমালয়ের আরও উঁচু উঁচু শৃঙ্গ। পাহাড়ের গায়ের গুহার মধ্যে তাদের আড্ডা চলত। বড় পুরনো ওক গাছ, পেছনে খাড়া পাহাড় উঠে গেছে তার শীর্ষ শৃঙ্গ পর্যন্ত ঘন শৈবালে ঢাকা। গভীর অরণ্য আচ্ছাদন করে রেখেছে গোটা দৃশ্যাবলী। অর্কিড ফুল ফুটে থাকত পেছনে। তার মধ্যে একের পর এক গানে রবীন্দ্রনাথ ভরিয়ে রাখতেন সমগ্র চরাচর। আজকে এই নিবেদনে শেষ গানটি আমরা শুনতে চলেছি পূর্বাদামের কণ্ঠে, এই তো তোমার আলোক থেনু। রামগড় পাহাড়ের আলো এই গানটির সর্বাঙ্গে জড়িয়ে। রবীন্দ্রনাথ কদিন বাদেই রামগড় থেকে চলে এসেছিলেন, জুন 1914 সালের শেষ দিকে। পরে অবশ্য আবার একবার গেছিলেন তিনি, সেই বছরেই নভেম্বরের শেষার্ধে, দিন দশেকের জন্য। কিন্তু তারপর আর কখনো যাননি। রামগড় পাহাড়ের আলোময় স্মৃতি নিয়েই আজকে আমরা শেষ করি এই অনুষ্ঠান, এই তো তোমার আলোক থেনু। শিল্পী পূর্বাদাম। আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। তৃণের সারি তুলছে মাথা তরুর সাথে শ্যামল পাতা। তৃণের সারি তুলছে মাথা তরুর সাথে শ্যামল পাতা। আলোয় চারা ধেনু মেরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে
বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে আধার হলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে আধার হলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে আশা তৃষায় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত মোর জীবনের রাখাল গো ডাক দেবে কি সন্ধ্যা হলে এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তালে এই তো তোমার আলোক ধেনু। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রামগড় পাহাড়ের গল্প। বলছিলেন আমাদের বন্ধু শিমুল সেন। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে।